সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজ আবারও অনুবাদের ক্লাসে চলে এসেছি। আজ আমাদের ধারাবাহিক ট্রান্সলেশন ক্লাসের ডে 20। আমরা আজকেও দেখাবো কিভাবে বড় সেন্টেন্স থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হবে, কোন জায়গাগুলোতে আমাদের সেন্স ডেভেলপ করতে হবে, কোন জায়গায় ওয়ার্ড টু ওয়ার্ড, কোন জায়গায় স্ট্রাকচারালের উপর ফোকাস করতে হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমাদের আজকে যে কন্টেন্ট এটি আমরা নিয়েছি আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের পেজ 713, অর্থাৎ হাউ টু লার্ন রিটেন ইংলিশ 7th এডিশন, এটা 7ম এডিশনের 713 নম্বর পৃষ্ঠা থেকে আমরা আজকের কন্টেন্টটি নিয়েছি। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে শুরু করি। প্রথম যেটা আছে, প্রথম যে লাইনটা, ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট in the lives of women and contributes to a large number of women feeling insecure both in urban and rural areas. Violence is a constant threat in the lives of women and contributes to a large number of women feeling insecure both rural and urban areas. এটা অনুবাদ যখন আমরা করব, দেখেন এখানে একটা শব্দগত যেমন কন্ট্রিবিউটস, হ্যাঁ, এটা সরাসরি ওয়ার্ড টু ওয়ার্ড না করে এখানে সেন্স ডেভেলপ। কন্ট্রিবিউট অর্থ জানি আমরা অবদান রাখা, এখানে অবদান রাখা না, ওইটা না বলে এখানে একটু সেন্স আমরা ডেভেলপ করব। তাহলে ভায়োলেন্স প্রথম দিকে আসেন। ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট, সহিংসতা একটি অবিরাম হুমকি বা ক্রমাগত হুমকি, এই পর্যন্ত সহজে আমরা পারবো। সহিংসতা একটি অবিরাম হুমকি ইন দ্য লাইফস অফ উইমেন, নারীর জীবনে। তাহলে সহিংসতা নারীদের জীবনে একটি অবিরাম বা ক্রমাগত হুমকি, and contributes to a large number of women feeling insecure both rural and urban areas, এবং গ্রামীণ এবং শহর ও গ্রামীণ উভয় এলাকার অসংখ্য নারীকে নিরাপত্তাহীনতায় ভোগায়। মানে এটি শহর ও গ্রামীণ উভয় এলাকার অসংখ্য নারীকে বা অনেক নারীকে অনিরাপদ করে তোলে, নিরাপত্তাহীনতায় ভোগায় বা অনিরাপদ করে তোলে। তাহলে দেখেন, সহিংসতা নারীদের জীবনে একটি অবিরাম হুমকি এবং এটি বোথ রুরাল অ্যান্ড আরবান এরিয়াস, শহর ও গ্রামীণ উভয় এলাকার অসংখ্য নারীকে নিরাপত্তাহীনতায় ভোগায় বা নিরাপত্তাহীন করে তোলে। এটা মোটামুটি সহজ সেন্টেন্স। তারপরে আমরা আনসারটা আপনাদের দেখাচ্ছি। দেখেন, তাহলে লাইন অর্থটা কি হলো? নারীর উপর সহিংসতা একটি অবিরাম হুমকি, বা সহিংসতা নারীর উপর একটি অবিরাম হুমকি। এই সহিংসতা শব্দটা আমরা প্রথমে নিতে পারবো। সহিংসতা নারীর উপর একটি অবিরাম হুমকি বা অনবরত হুমকি, এবং তা শহর ও গ্রাম্য এলাকার অসংখ্য নারীর জীবনকে অনিশ্চিত করে দেয় অথবা অনিশ্চয়তায় ভোগায়। About 58% women are physically assaulted by their male counterparts. Most of these incidents happen at home. দেখেন, এটাও মোটামুটি সহজ লাইন। এখানে শুধু একটি শব্দগত বিষয় রয়েছে, সেগুলো অ্যাসাল্টেড বাই দেয়ার মেল কাউন্টার পার্টস। মেল কাউন্টার পার্টস দ্বারা হলো পুরুষ সঙ্গী, আর ফিজিক্যালি অ্যাসাল্টেড শারীরিকভাবে নিগৃহীত হয় বা নির্যাতিত হয় তাদের পুরুষ সঙ্গীদের দ্বারা। আর মোস্ট অফ দিস ইনসিডেন্টস, এসব ঘটনার অধিকাংশই হ্যাপেন অ্যাট হোম, গৃহ অভ্যন্তরে বা বাড়িতে ঘটে, গৃহে ঘটে থাকে। তাহলে দেখেন, অ্যাবাউট 58% উইমেন আর ফিজিক্যালি অ্যাসাল্টেড বাই দেয়ার মেল কাউন্টার পার্টস। প্রায় 58% নারী তাদের পুরুষ সঙ্গীদের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়। প্রায় 58% নারী তাদের পুরুষ সঙ্গীদের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়। মোস্ট অফ দিস ইনসিডেন্টস হ্যাপেন অ্যাট হোম, আর এসব ঘটনার অধিকাংশই গৃহ অভ্যন্তরে বা বাড়িতে ঘটে থাকে বা গৃহে ঘটে থাকে। Almost all women in the country face physical torture in their lives. এই লাইনটাও সহজ, এই লাইনটাও সহজ। লাইনটা হলো অলমোস্ট অল উইমেন ইন দ্য কান্ট্রি, দেশের প্রায় সকল নারী ফেস ফিজিক্যাল টর্চার ইন দ্য লাইফ, তাদের জীবনে শারীরিক নির্যাতনের শিকার হয়। দেশের প্রায় সকল নারী তাদের জীবনে শারীরিক নির্যাতনের শিকার হয়। Social scientists have identified
28 types of violence against women that they face in domestic life, at work, on the street and various other institutions. হ্যাঁ, এই লাইনটা একটু দেখেন। এই লাইনটা কেউ কেউ আটকে যায়, একটু বড় দেখেন। সোশ্যাল সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড 28 টাইপস অফ ভায়োলেন্স এগেনস্ট উইমেন। সমাজ বিজ্ঞানীরা নারীর প্রতি 28 ধরনের সহিংসতা চিহ্নিত করেছেন। হ্যাভ আইডেন্টিফাইড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, চিহ্নিত করেছেন 28 টাইপস অফ ভায়োলেন্স, 28 ধরনের সহিংসতা নারীর প্রতি। তাহলে সমাজ বিজ্ঞানীরা এখানে নারীর প্রতিটাকে নিয়ে আসি, এগেনস্ট উইমেনটাকে নিয়ে আসি। নারীর প্রতি বিরুদ্ধে না বলে প্রতি বললে ভালো হয়। সমাজ বিজ্ঞানীরা নারীর প্রতি 28 ধরনের সহিংসতা চিহ্নিত করেছেন, যা তারা পারিবারিক জীবনে, কর্মক্ষেত্রে, রাস্তাঘাটে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মুখীন হন। এই যে দ্যাট দ্য ফেইজ, যেগুলো তারা সম্মুখীন হয় ইন ডোমেস্টিক লাইফ, পারিবারিক জীবনে, অ্যাট ওয়ার্ক, কর্মক্ষেত্রে, অন দ্য স্ট্রিট, রাস্তাঘাটে, অ্যান্ড ভেরিয়াস আদার ইনস্টিটিউশনস, এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে। তাহলে আমি আপনাদের এই লাইনের আনসারটা একটু দেখাই। দেখেন, সমাজ বিজ্ঞানীরা 28 ধরনের সহিংসতার কথা বলেছেন বা সহিংসতা চিহ্নিত করেছেন, আইডেন্টিফাই এখানে বলেছেন না বলে আমরা লিখব চিহ্নিত করেছেন, যা মহিলারা পারিবারিক জীবনে, কর্মক্ষেত্রে, রাস্তাঘাট এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে মুখোমুখি হয় বা সম্মুখীন হয়। আচ্ছা, তারপর লাইনটা দেখেন। হ্যাঁ, পরের লাইনটা একটু অসুবিধা হয় অনেকেরই, আমি এটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি। প্রায় 90% স্টুডেন্ট এই লাইনটার এক্সাক্ট অর্থ 90% হবে না, 70% স্টুডেন্ট হবে যারা আমাদের কাছে আসে, তারা এখানে প্রায় 70 to 75% স্টুডেন্ট এই লাইনটার অর্থ ভুল করে বা মিলাতে পারে না। এই লাইনটার অর্থ মিলাতে পারে না। একটু দেখেন ভালো করে। দ্য ফ্যাক্ট দ্যাট violence against women are on the rise at such an alarming rate in the country is not because Bangladesh lacks good laws to protect women. Is not because, এই জায়গাটাতেই অনেকেই ভুল করে, is not because, এখানে অনেকেই আমরা ভুলটা করি। দেখেন, দ্য ফ্যাক্ট দ্যাট, বস্তুত, ভায়োলেন্স এগেনস্ট উইমেন, নারীর প্রতি সহিংসতা, আর অন দ্য রাইজ, বাড়ছে। এই যে আর অন দ্য রাইজ, হ্যাঁ, এখানে ক্রমবর্ধমান অথবা বাড়ছে, at such an alarming rate, এতটা আতঙ্কজনক হারে, in the country, দেশে, is not because, এ কারণে নয় যে, is not because, এ কারণে নয় যে, বাংলাদেশ lacks good laws to protect women, বাংলাদেশে নারীদের রক্ষা করবার ভালো আইনের অভাব রয়েছে, এ কারণে না। তাহলে দেখেন, তাহলে বস্তুত নারীর প্রতি সহিংসতা ক্রমাগত হারে বাড়ছে, এ কারণে নয় যে বাংলাদেশে নারীদের রক্ষা করবার জন্য ভালো আইনের অভাব রয়েছে, এ কারণে নয় যে। অনেকে লেখেন যে বাংলাদেশে ভালো আইনের অভাব থাকার কারণে, নারীদের রক্ষা করবার জন্য ভালো আইনের অভাব থাকার কারণে মহিলারা মূলত মহিলাদের প্রতি নির্যাতনটা ক্রমাগত হারে বাড়ছে, এরকম লেখেন না। এই কারণে নয় যে, এটা খেয়াল রাখতে হবে। আমরা লাইনটা দেখাচ্ছি। দেখেন, তাহলে দ্য ফ্যাক্ট দ্যাট, বস্তুত, একথা সত্য নয় যে, বা বস্তুত যেটা বলি, একথা সত্য নয় যে মহিলাদের রক্ষা করবার জন্য ভালো আইন নেই বলে আমাদের দেশে তাদের উপর উদ্বেগজনক হারে সহিংসতা সংঘটিত হয়। অথবা বস্তুত নারীর প্রতি সহিংসতা ক্রমাগত হারে বাড়ছে, মানে আতঙ্কজনক হারে বাড়ছে, এ কারণে নয় যে বাংলাদেশে নারীদের রক্ষা করবার জন্য ভালো আইনের অভাব রয়েছে। তারপর দেখেন, দেয়ার আর মেনি লস অ্যান্ড ইভেন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ensure preventions of violence against anybody। দেখেন, এটা আমরা পারবো। তাহলে দেয়ার আর মেনি লস, অনেক আইন রয়েছে, অ্যান্ড ইভেন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এবং এমনকি বাংলাদেশের সংবিধানও এনশিওরস, নিশ্চিত করে, দ্য প্রিভেনশন অফ ভায়োলেন্স এগেনস্ট এনিবডি, যে কারো প্রতি সহিংসতা প্রতিরোধের নিশ্চয়তা দেয়। তো দেখেন, দেয়ার আর মেনি লস, অনেক আইন রয়েছে, এমনকি বাংলাদেশের সংবিধানও যে কারো প্রতি সহিংসতা প্রতিরোধের নিশ্চয়তা দেয়।
What actually deters women from getting justice is manifold in nature: lack of awareness about existing laws, extreme pressure in the domestic life, expensive judicial system, and other dominating forces. দেখেন লাইনটা অনেক বড়, বেশ বড়, কিন্তু কঠিন কিছুই না। লাইনটা বড় হলেও আমাদের ওইভাবে কঠিন এটা কিছুই না। যেমন একটু দেখেন, এখানে বলেছে what actually deters women from getting justice is manifold in nature. এই যে ম্যানিফোল্ড, এটার সংখ্যায় অনেক, ম্যানিফোল্ড এখানে অনেক বা অসংখ্য। তাহলে হোয়াট অ্যাকচুয়ালি ডিটার্স, ডিটার্স মানে বিরত রাখা, বাধা দেওয়া। তাহলে হোয়াট অ্যাকচুয়ালি ডিটার্স উইমেন ফ্রম গেটিং জাস্টিস, যা নারীদেরকে ন্যায় বিচার পাওয়া থেকে বিরত রাখে তা সংখ্যায় অনেক। যা নারীদেরকে ন্যায় বিচার পাওয়া থেকে বিরত রাখে তা সংখ্যায় অনেক। ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট এক্সিস্টিং লস, তাহলে বিরাজমান আইন সম্পর্কে অজ্ঞতা, বিরাজমান ল্যাক অফ অ্যাওয়ারনেস অজ্ঞতা, অ্যাবাউট এক্সিস্টিং লস বিরাজমান আইন সম্পর্কে বা প্রচলিত আইন সম্পর্কে অজ্ঞতা। এক্সট্রিম প্রেশার ইন দ্য ডোমেস্টিক লাইফ, এক্সট্রিম প্রেশার, হ্যাঁ পারিবারিক জীবনে অত্যধিক চাপ, পারিবারিক জীবনে অত্যধিক চাপ। এক্সপেন্সিভ জুডিশিয়াল সিস্টেম, ব্যয়বহুল বিচার ব্যবস্থা। অ্যান্ড আদার ডমিনেটিং ফোর্সেস, এবং অন্যান্য কর্তৃত্ব পরায়ণ শক্তি। তাহলে দেখেন, যা নারীদেরকে সত্যিকার অর্থে ন্যায় বিচার পাওয়া থেকে বিরত রাখে তা সংখ্যায় অনেক বা অসংখ্য বলে কোলন দিয়ে লিখবেন। কোলন দিয়ে লিখবেন ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট এক্সিস্টিং লস, অর্থাৎ বিরাজমান আইন সম্পর্কে অজ্ঞতা, পারিবারিক জীবনে অত্যধিক চাপ, ব্যয়বহুল বিচার ব্যবস্থা এবং অন্যান্য কর্তৃত্ব পরায়ণ শক্তি। আমি আনসারটা দেখাচ্ছি। তাহলে যেসব কারণ মহিলাদের বিচার পাওয়া থেকে বিরত রাখে তার সংখ্যা অনেক বা তার সংখ্যায় অনেক। বিদ্যমান আইন সম্পর্কে অসচেতনতা বা অজ্ঞতা, গৃহস্থলী জীবনে বা পারিবারিক জীবনে অত্যধিক চাপ, ব্যয়বহুল বিচার ব্যবস্থা এবং অন্যান্য কর্তৃত্ব পরায়ণ শক্তি। হোম ভায়োলেন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্রাইমস কমিটেড এগেইনস্ট উইমেন। দেখেন পরের লাইনটা, হোম ভায়োলেন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্রাইমস, হোম বা গৃহ সহিংসতা ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্রাইম, সবচেয়ে কমন, সবচেয়ে বেশি সংগঠিত অপরাধগুলোর মধ্যে একটি। অর্থাৎ নারীর প্রতি সবচেয়ে বেশি সংগঠিত অপরাধগুলোর মধ্যে গৃহ সহিংসতা অন্যতম। নারীর প্রতি সবচেয়ে বেশি সংগঠিত সহিংসতাগুলোর মধ্যে গৃহ সহিংসতা অন্যতম, ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্রাইমস। নারীর প্রতি সংগঠিত অপরাধগুলোর মধ্যে, ক্রাইমস অপরাধ, নারীর প্রতি সংগঠিত অপরাধগুলোর মধ্যে গৃহ সহিংসতা অন্যতম, ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্রাইমস, অন্যতম। তারপরে আসেন, দিস কাইন্ডস অফ ক্রাইমস অকার, পরের লাইনটা দেখেন, these kinds of crime occur behind closed doors. It becomes very difficult to the women to prove and hence the criminals are left unpunished. লাইনটা বড় হলেও সহজ। দেখেন, these kinds of crimes occur behind closed doors, এ ধরনের অপরাধ আবদ্ধ দরজার অন্তরালে ঘটে বা বদ্ধ দরজার অন্তরালে ঘটে। এ ধরনের অপরাধ বদ্ধ দরজার অন্তরালে ঘটে। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু দ্য উইমেন, এগুলো নারীদের জন্য প্রমাণ করা কঠিন হয়ে পড়ে, টু প্রুভ। তাহলে এগুলো এবং এগুলো নারীদের জন্য প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। অ্যান্ড হ্যান্স, এবং তাই দ্য ক্রিমিনালস আর লেফট আনপানিশড, অপরাধীরা শাস্তির বাইরে থেকে যায়। আর লেফট আনপানিশ, শাস্তির বাইরে থেকে যায়। এই কারণে আনলেফট প্যাসিভ ফর্মে আছে, এই কারণে অপরাধীরা শাস্তির বাইরে থেকে যায়। তারপরে আসেন, it is দেখেন, it is indeed it is women themselves who should take the first step to protect them from violence, especially when it happens inside the home. সহজ, বস্তুত it is women themselves, নারীদের নিজেদেরকেই, বাংলাটা হবে এভাবে, নারীদের নিজেদেরকেই প্রথম পদক্ষেপ নিতে হবে নিজেদেরকে, হ্যাঁ, টু প্রটেক্ট দেম ফ্রম ভায়োলেন্স। তাহলে বস্তুত নারীদের নিজেদেরকেই
সহিংসতার বিরুদ্ধে সহিংসতা থেকে নিজেদের রক্ষা করবার জন্য প্রথম পদক্ষেপ নিতে হবে। বস্তুত নারীদের নিজেদেরকেই সহিংসতা থেকে রক্ষা করবার জন্য প্রথম পদক্ষেপ নিতে হবে, স্পেশালি বিশেষ করে হোয়েন ইট হ্যাপেন্স ইনসাইড দ্য হোম, যখন এটি গৃহের অভ্যন্তরে ঘটে, বিশেষ করে যখন এটি গৃহ অভ্যন্তরে ঘটে থাকে। তাহলে বস্তুত নারীদের নিজেদেরকেই সহিংসতা থেকে রক্ষা করবার জন্য প্রথম পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে স্পেশালি বিশেষ করে যখন ইট হ্যাপেন্স ইনসাইড দ্য হোমস, যখন এটা গৃহ অভ্যন্তরে ঘটে। আমি লাইনটা দেখাচ্ছি। দেখেন, সহিংসতা থেকে বিশেষ করে গৃহ অভ্যন্তরীণ সহিংসতা থেকে বা গৃহ সহিংসতা থেকে রক্ষা করার জন্য মহিলাদের নিজেদেরকে প্রথম পদক্ষেপ নিতে হবে, অথবা বস্তুত নারীদের সহিংসতা বিশেষ করে ভায়োলেন্স ফ্রম প্রোটেক্ট দেম, হ্যাঁ বস্তুত নারীদের নিজেদেরকেই রক্ষা করবার জন্য প্রথম পদক্ষেপ নিতে হবে সহিংসতা থেকে যখন তা গৃহ অভ্যন্তরে ঘটে থাকে। তারপর দেখেন পরের লাইনটা, they must know their rights and have strength to fight for them. লাইনটা সহজ, they must know their rights, তাদেরকে অবশ্যই তাদের অধিকার সম্পর্কে জানতে হবে, and have the strength to fight for them, এবং তাদের জন্য সংগ্রামের শক্তি থাকতে হবে। they must know their rights, তাদের কি করতে হবে, তাদের অবশ্যই তাদের অধিকার সম্পর্কে জানতে হবে, and have the strength to fight for them, এবং নিজেদের জন্য সংগ্রামের শক্তি থাকতে হবে। Specialists recommend some suggestions which include formulating a law to check trafficking of women, formulating joint efforts of the government and non-government organization, establishing a council to prevent violence in every district, implementing equal rights of women to the property of parents and husband, and ensuring participation of women in local government in order to prevent violence against anybody. এই লাইনটা বড় হলেও এই লাইনটা একটু বড়, এই লাইনটা একটু বড় কিভাবে আমরা শুরু করব দেখেন, এখানে বড় সেন্টেন্স যখন হবে, বিশেষ করে আমরা একটা জিনিস শেষের অংশে থেকে যদি এটা শুরু করি, আমরা বিশেষ করে শেষের অংশে যদি প্রিপোজিশন থাকে এবং তারপরে অংশ বিশেষ থাকে, তাহলে শেষের অংশ থেকে শুরু করলে ভালো অর্থ মেলানো যায়। শেষের অংশে প্রিপোজিশন এবং তারপরে যদি আরো অংশ বিশেষ থাকে, শেষের অংশ থেকে শুরু করলে ভালো মিলানো যায়। তারপরে ওভারঅল লাইনটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে শুরু করতে হবে। যদি আপনি শেষ থেকে শুরু করেন, ইন অর্ডার টু প্রিভেন্ট ভায়োলেন্স এগেইনস্ট এনিবডি, দেখেন তাহলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে, ইন অর্ডার টু নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের উদ্দেশ্যে বা প্রতিরোধের জন্য। তারপরে এখানে চলে আসেন, স্পেশালিস্ট রিকমেন্ড সাম সাজেশন, বিশেষজ্ঞরা বেশ কিছু সাজেশন পরামর্শ দিয়েছেন। দেখেন তাহলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন, হুইচ ইনক্লুড, যার মধ্যে রয়েছে ফর্মুলেশন অফ ল টু চেক ট্রাফিকিং অফ উইমেন, নারী পাচার আইন প্রণয়ন, ট্রাফিকিং অফ উইমেন নারী পাচার, তাহলে ফর্মুলেটিং এ ল আইন প্রণয়ন, টু চেক নিয়ন্ত্রণ করতে, ট্রাফিকিং অফ উইমেন নারী পাচার রোধের আইন প্রণয়ন, formulating joint efforts of the government and non-government organizations, joint efforts যৌথ উদ্যোগ বা যৌথ প্রচেষ্টা of the government and non-government organization, তাহলে সরকারি ও বেসরকারি উদ্যোগের যৌথ প্রচেষ্টা গ্রহণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে যৌথ প্রচেষ্টা গ্রহণ, establishing a council to prevent violence in every district, সহিংসতা প্রতিরোধে প্রতিটি জেলায় কাউন্সিল গঠন, সহিংসতা প্রতিরোধে প্রতিটি জেলায় কাউন্সিল গঠন, ইমপ্লিমেন্টিং ইকুয়াল রাইটস টু উইমেন টু দ্য প্রপার্টি অফ প্যারেন্টস অ্যান্ড হাজব্যান্ড, দেখেন পিতামাতা ও স্বামীর সম্পত্তিতে সমান অধিকার বাস্তবায়ন, পিতামাতা ও স্বামীর সম্পত্তিতে সমান অধিকার বাস্তবায়ন, and ensuring participation of women in local government, এবং স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ। তাহলে একটু দেখি আবার মিলাই, ইন অর্ডার টু প্রিভেন্ট ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন, যেগুলো হলো নারী পাচার রোধে আইন প্রণয়ন,
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে যৌথ প্রচেষ্টা গ্রহণ, ইস্টাবলিশিং কাউন্সিল টু প্রিভেন্ট ভায়োলেন্স এভরিডে, প্রতিটি জেলায় সহিংসতা প্রতিরোধে কাউন্সিল বা পরিষদ গঠন, ইমপ্লিমেন্টিং ইকুয়াল রাইটস অফ উইমেন টু দ্য প্রপার্টি অফ প্যারেন্টস এন্ড হাজব্যান্ড, পিতামাতা ও স্বামীর সম্পত্তিতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠাকরণ, এনশিওরিং পার্টিসিপেশন অফ উইমেন ইন লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর সমান অধিকার অংশগ্রহণ নিশ্চিতকরণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিতকরণ, নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, এনশিওরিং পার্টিসিপেশন অফ উইমেন, তাহলে এনশিওরিং নিশ্চিতকরণ, পার্টিসিপেশন অফ উইমেন নারীর অংশগ্রহণ, ইন লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার স্থানীয় সরকার। আমি একটু লাস্টে লাইনটা একটু দেখাই। হ্যাঁ দেখেন, নারীর প্রতি সহিংসতা রোধে, ইন অর্ডার টু প্রিভেন্ট ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, এটুকু আগে নিয়ে আসা হয়েছে। নারীর প্রতি সহিংসতা রোধে বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো হলো নারী পাচার রোধে আইন প্রণয়ন, সহিংসতার বিরুদ্ধে সরকারি বেসরকারি সংস্থার মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণ, সহিংসতা প্রতিরোধের প্রতিটি জেলায় কমিটি গঠন, কমিটি কাউন্সিল বা পরিষদ গঠন, কমিটি না বলে এটা হবে পরিষদ, কমিটি না বলে আমরা লিখবো পরিষদ গঠন। হ্যাঁ, পরিষদ গঠন, তার পিতা ও স্বামীর সম্পত্তি অর্জনের জন্য সম্পত্তি সমান পিতা ও স্বামীর সম্পত্তি অর্জনের সমান অধিকার প্রতিষ্ঠাকরণ, সমান আইন প্রণয়ন, সমান অধিকার প্রতিষ্ঠাকরণ এবং স্থানীয় সরকারে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ। পিতামাতা স্বামীর সম্পত্তি অর্জনের সমান অধিকার প্রতিষ্ঠাকরণ, সমান আইন প্রণয়ন বা সমান অধিকার প্রতিষ্ঠাকরণ। এখানে বলছে ইকুয়াল রাইটস অফ উইমেন টু দ্য প্রপার্টি অফ প্যারেন্টস, ইমপ্লিমেন্টিং ইকুয়াল রাইটস, তাহলে সমান আইন বাস্তবায়ন, পিতামাতা ও স্বামী সম্পত্তি অর্জনের জন্য সমান আইন প্রণয়ন বা সমান অধিকার প্রতিষ্ঠাকরণ বা বাস্তবায়ন এবং স্থানীয় সরকারে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ বা নিশ্চিত করা। তো এইভাবে বড় সেন্টেন্সগুলো আমাদের মিলাতে হবে, ভয় পাওয়া যাবে না। অর্থাৎ আপনাকে শুধু সামনে আগাতে হবে। আপনি যখন একটা অনুবাদ শুরু করবেন, প্রথমে অনুবাদ সেন্টেন্সগুলো ভেঙে ফেলবেন। একটা প্যাসেজ ট্রান্সলেশন আছে, একটা ভেঙে আপনি যতগুলো লাইন আছে খাতায় নিচে নিচে লিখবেন। 10টা লাইন আছে বা 20টা লাইন আছে, 20টা লাইন আপনি খাতায় নিচে নিচে লেখেন। লিখে প্রত্যেকটা লাইন আপনি করেন, প্রত্যেকটা লাইন আপনি অনুবাদ করেন। যেগুলো অনেক বড় মিলাতে পারছেন না সেটা আপাতত বাদ রাখেন, যেগুলো সহজ সেগুলো করে ফেলেন। তারপর তার থেকে একটু কঠিন যেগুলো সেগুলো করেন। এরপর একটু আপনি বিশ্রাম করেন, একটু রেস্ট করেন, একটু রেস্ট করে আবার ওই কঠিন অনুবাদটা করবেন। যেটা পারছেন না ওইটা চিন্তা করেন, অথবা একটু ঘুমিয়ে যান, একটু ঘুমিয়ে বিশ্রাম করে ঘুম থেকে উঠে আপনি আবার ওইটা করবার চেষ্টা করেন। কঠিন জিনিসগুলো করবার আগে একটু বিশ্রাম করে নিতে পারেন, প্রয়োজন হলে একটু ঘুমিয়ে নিতে পারেন, রেস্ট করে নিয়ে তারপর আপনি শুরু করতে পারেন। এটা ভালো ফলাফল পাওয়া যায় এর মাধ্যমে। কঠিন কোনো বিষয় একটা না একসাথে অনেকগুলো করা দরকার নেই। হয়তো কঠিন একটা অনুবাদ হয়তো 2-2.5 ঘন্টা আপনার একসাথে প্র্যাকটিস করার দরকার নেই। আপনি আধা ঘন্টা করলেন বা 20 মিনিট করলেন, 20 মিনিটে 5টা লাইন লিখলেন, লিখে আপনি একটু রেস্ট করেন, একটু ব্রেক নেন, একটু পানি খান বা একটু চা খান বা একটু 5 মিনিট শুয়ে থাকেন, তারপরে আপনি আবার 20-25 মিনিট লেখেন। এইভাবে আপনি যদি অনুবাদগুলো করেন তাহলে দেখবেন আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা আপনার বাড়তে থাকবে, আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা বাড়তে থাকবে। মানে ভেঙে পড়া যাবে না। একটা প্যাসেজ ট্রান্সলেশনের মধ্যে যদি দেখেন যে 5টা সেন্টেন্স আপনি পারতেছেন না, আর 15টা সেন্টেন্স পারেন, তো 5টা সেন্টেন্সের জন্য আপনার হাফিত্তাস করার কিছু নেই, হুতাশ করার কিছু নেই। আপনি আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করেন। ওইটা যেগুলো একদমই মিলাইতে পারতেছেন না, ওইখানে কিছু অংশ বিশেষ বাদ দিয়ে আপনার মতো করে একটা সেন্স ডেভেলপ করে দিয়ে আপনি সামনে চলে যাবেন। কোনো লাইন বাদ দিয়ে যাবেন না, স্কিপ করে না যাওয়া ভালো। স্কিপ করলে সেটা চোখে পড়ে, সাধারণত কঠিন সেন্টেন্সগুলোই সাধারণত আপনার চোখে পড়ে বেশি। এই জন্য লাইনগুলো বাদ না দিয়ে ওইটা যেটুকু পারেন আপনি আপনার সেন্সে যেটা বলে সেটুকু ডেভেলপ করেন। হ্যাঁ, কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে দেখবেন যে কোনো ক্রমে আপনি মিলাতে পারছেন না, এখানে শব্দগত সমস্যা, অনেক বড় সেন্টেন্স, স্ট্রাকচারাল প্রবলেম, তো সেই সেন্টেন্সগুলো আপনি পরে করার জন্য রাখেন। সেই সেন্টেন্সগুলোর দিকে প্রথমে যান না। আমরা ইদানিং
ব্যাংকের পরীক্ষায় কিছু কিছু দেখছি, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় এবং সরকারি ব্যাংকের পরীক্ষায় প্রথম লাইন একটা লাইন, 4-5 লাইনের একটা লাইন দিচ্ছে, সেটা মিলানো যাচ্ছে না কোনো ক্রমে, সেটা কোনো ক্রমে মিলাইতে পারতেছেন না। ওগুলো আপনি আস্তে আস্তে মিলাবেন, এখনই ওগুলা করা দরকার নেই। আপনি যখন অনুবাদ চর্চা শুরু করেছেন তখনই কঠিন অনুবাদগুলোর দিকে যাওয়া দরকার নেই, ওগুলো আপনি পরে করার জন্য রেখে দেন। একটা অনুবাদটা দেখেন, দেখে যে মনে হয় ইয়েস আপনি এটা মোটামুটি 60% 70% পারবেন, তাহলে ওই অনুবাদটা আপনি করবেন। তাহলে এখানে যে 20% পারলেন না ওইটা নিয়ে আপনি চিন্তা করেন। যে অনুবাদের 80%ই আপনি পারছেন না সেটা নিয়ে আপনার এখনই চিন্তা করার দরকার নেই। যেটা 20%, 25%, 30% পারবেন না, আপনি ওইটা নিয়ে চিন্তা করবেন এবং এর মাধ্যমে সবচেয়ে ভালো আউটপুটটা পাবেন। আর যদি আপনি প্রথমেই কঠিন অনুবাদ নিয়ে চিন্তা করেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনি আগাতে পারবেন না। হ্যাঁ, কঠিন অনুবাদ নিয়ে চিন্তা করতে পারবে কিছু পিপল আছে, কিছু স্টুডেন্ট আছে, আমরা পাই ধরেন 1000-এ হয়তো 4-5 জন, 1000 স্টুডেন্টের মধ্যে 10 জন স্টুডেন্ট পাওয়া যায় যে অনেক ভালো, হয়তো তারা ক্যাডেট কলেজ থেকে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, ফ্যামিলি ভালো, ফ্যামিলি এডুকেটেড ফ্যামিলি থেকে আসে, তারপর স্কুল কলেজ ক্যাডেট কলেজে পড়াশোনা করেছে, তারপর অনেক ভালো ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে। তার ওই যে ওই সময়গুলোতে যে পরিমাণ এফোর্ট সে দিয়েছে, আপনি তো এভারেজ স্টুডেন্ট সেই এফোর্টটা তো দেয়নি। কাজে আপনি যদি দেখেন যে আপনার অনেক বন্ধু, কিছু বন্ধু অনেক কঠিন অনুবাদ করতেছে, আপনি সেগুলা চিন্তাই করতে পারছেন না, ওইটা দেখে আপনার হতাশ হওয়ার কিছু নেই। আপনি আপনার মতো করে আগাতে থাকবেন। হ্যাঁ, ভালো পারে সেই সংখ্যাটা 2-3%-এর বেশি না। তো 2-3%-এ তো শুধু ভালো চাকরি হবে না, ভালো চাকরি পাবে কমপক্ষে 20-25% স্টুডেন্ট। তাহলে আপনি যারা ভালো পারে তাদের 10%-এর মধ্যে নিজে বা 20%-এর মধ্যে নিজেকে প্রুভ করার চেষ্টা করেন। এই 4 লাখ স্টুডেন্ট বিসিএস পরীক্ষা দেয়, এই সিরিয়াস স্টুডেন্ট থাকে 50,000, এর মধ্যে হয়তো 20-25-30,000 স্টুডেন্ট থাকে খুবই সিরিয়াস। এবং বাংলাদেশে প্রতি বছর দেখা যায় 20-25,000 ফার্স্ট ক্লাস জব, বিসিএস ব্যাংক সহ নন ক্যাডার মিলে, হ্যাঁ, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মিলে প্রায় 20,000 চাকরির ব্যবস্থা হয়। তো আপনি জাতীয় মেধায় যদি 5,000 মধ্যে আসতে পারেন, আপনি তো একটা বছরে 5টা চাকরি পাবেন মিনিমাম। তাহলে এইভাবে আপনার টার্গেট থাকবে যে ইয়েস জাতীয় মেধার মধ্যে আমি 2000-এর মধ্যে যাব, ভালো ক্যাডার পেতে চাইলে 500-300-র মধ্যে যেতে হবে। অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী একটা টার্গেট ফিক্স আপ করেন, ওই টার্গেটে পৌঁছার পর আপনি নতুন করে টার্গেটটা করবেন। এভাবে আগাতে থাকেন, ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো, আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। আর আমাদের নিয়মিত অনুবাদ পাওয়ার জন্য আপনার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখলেই আমরা যখনই কোনো অনুবাদ নিয়ে আসবো তখন আপনাকে নোটিফাইড করা হবে এবং আপনি অনুবাদগুলো দেখতে পারবেন। তো যারা ফার্স্ট ক্লাস জব পেতে চান, বিসিএস ক্যাডার হতে চান, ব্যাংকের ভালো ব্যাংকে জব করতে চান, তাদের এই অনুবাদের প্র্যাকটিসটা নিয়মিত চালিয়ে যেতে হবে। 4-5টা মাস আপনাকে এই অনুবাদটা করতে হবে, তারপর লাইফ অনেক ইজি হবে। সবশেষে সবার জন্য ভালো একটি চাকরি পান সেই প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করছি।